আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সো আমরা কিন্তু প্রত্যেকটি লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদেরকে আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি, অর্থাৎ রেকর্ডেড এই সলভিং ক্লাসগুলোতে তোমরা পাবে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং কি ধরনের প্রশ্ন আসে। আমরা কিন্তু পরীক্ষার যে হলে গিয়ে কনফিউজড হয়ে যায় যে আমাদের কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। সো আজকে চলো আমরা দেখি তারই ধারাবাহিকতায় আমরা কি নিয়ে আলোচনা করবো। দেখো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তার কিন্তু একটা ইতিহাস আছে, একটা সংস্কৃতি আছে, তার প্রতিষ্ঠাশাল আছে, তার অনেকগুলো স্থাপত্য, স্থাপনা, বিখ্যাত ব্যক্তিত্ব এগুলো রয়েছে। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি দেখো, তুমি দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে। পরীক্ষার মধ্যে আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই বিষয়গুলো। তারপর তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আসবে। তেমনি ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় তোমার খেয়াল রাখতে হবে যেন তুমি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নম্বর পেতে পারো, এই জন্য ইউনিভার্সিটি সম্পর্কে তোমার জেনে যেতে হবে। আজকে আমাদের যে বিষয়টা, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এই যে আমার বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এর শিক্ষা ব্যবস্থা কেমন। শিক্ষা ব্যবস্থা তো তোমরা জানোই যে শিক্ষাটা কিভাবে পরিচালিত হচ্ছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সংক্রান্ত বিগত বছরের প্রশ্ন, অ্যাডমিশনে আসা প্রশ্নের সমাধান আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা দেখি। প্রথমে আসে ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি। অর্থাৎ এই অঞ্চলে যে শিক্ষা প্রচার হবে এটার জন্য ইংরেজরা একটা কমিশন গঠন করছে, যেই কমিশনটার মাধ্যমে বর্তমান আমাদের যে শিক্ষার যে একটা অবকাঠামো, যে রূপরেখা, সেটা কিন্তু তৈরি করা হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 21 সালে পরীক্ষায় আসছে। তারপর ডি ইউনিটে 14 সালে পরীক্ষায় প্রশ্ন আসে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হান্টার কমিশন। উইলিয়াম হান্টারের নাম অনুসারে এই কমিশনের নাম করা হয় হান্টার কমিশন। দেখো, 1882 সালে কিন্তু ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় এবং এই সভাপতি ছিল উইলসন হান্টার। তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়। আর যে 1912 সালে করা হয় নাথান কমিশন, যেটার ফলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তর হচ্ছে হান্টার কমিশন। তারপর হচ্ছে কত সালে আমরা যদি দেখি কত সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমরা হচ্ছে করা হয়। কত সালে তোমরা যদি দেখো যে কত সালে, আমরা যদি দেখি কত সালে, এখানের মধ্যে আমরা যদি দেখি কত সালে করা হয়, দেখো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করা হয়। তো এই যে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা, তোমরা যদি দেখো এই যে কত সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করা হয়, এটা হচ্ছে 1972 সালের 16ই ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কি? এটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, এটার সংক্ষেপে বলে ইউজিসি। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের কাজ হচ্ছে বাংলাদেশে যতগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সেই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে তোমার হচ্ছে তারা নিয়ন্ত্রণ করে, বোঝা গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করে। 1972 সালের তোমার 16ই ডিসেম্বর এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং এটা কি, দেখো, সকল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। তাদের জবাবদিহিতা, দায়বদ্ধতা, যে ট্রান্সপারেন্সি, তারপর যে অ্যাকাউন্টেবিলিটি, কার কাছে? ইউজিসির কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে, কোন সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা জেনে অবাক হবা, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু শহর থেকে একটু দূরে। তোমরা কি জানো, যখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু স্বাধীন বাংলাদেশের আগে প্রতিষ্ঠিত, অর্থাৎ পাকিস্তান আমলে। সো পাকিস্তান আমলে যে আইয়ুব খান সরকার, তখন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে ইউনিভার্সিটি গুলো হচ্ছে সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা দেখো, সেই 1952 সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলন, তারপরে 2024 সালের যে জুলাইয়ের যে কোটা আন্দোলন, আমরা যে এইটা কিন্তু প্রত্যেকটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। কারণ কি, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আজকে ধরো সাভারে হইতো, অথবা তোমার যদি ধরো গাজীপুর হইতো, তাহলে কি নেতৃত্ব দিতে পারতো? অবশ্যই পারতো না। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, সেই অবস্থানটা ইম্পর্টেন্ট। ঢাকার একদম সেন্টারে, একদম কেন্দ্রে, যেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কিন্তু সকল আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়ে এসেছে। তেমনি ভাবে তখন আইয়ুব খান সরকার চিন্তা করলো, না, আমরা তো তাইলে হচ্ছে পরবর্তীতে যতগুলো বিশ্ববিদ্যালয় হবে আমরা শহর থেকে দূরে দিব। তো এই কারণে যখন 1966 সালে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এটা চট্টগ্রাম শহর থেকে
অনেক দূরে, অর্থাৎ তুমি যদি বাসে যাও এক ঘন্টার মতো লাগবে, ট্রেনে গেলেও 1 ঘন্টার মতো লাগবে। অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে একটু দূরে কিন্তু গ্রামে, জোবরা গ্রামে, মানে হাটহাজারির পাশাপাশি জোবরা গ্রাম, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাড়ির পাশেই কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে। যাই হোক, 1966 সালে। আর প্রথম ছিল ডক্টর AR মল্লিক, তাকে প্রথম উপাচার্য নিয়োগ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোগ্রামে বৃত্তের ব্যবহৃত রংটাকে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 16-17 আসছে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা হচ্ছে ব্লু, কালো, সাদা না একদম ভিতরে যে বৃত্তের রংটা যদি আমরা একটু দেখি, দেখো কি দেখা যায়। এই যে বৃত্তের রংটা, এটা কিন্তু বৃত্তের রং, এটা কিন্তু কোবাল্ট ব্লু। দেখো আমরা যে কোবাল্ট ব্লু হচ্ছে এটার বৃত্তের রং। এই যে এখানে এটার সম্পর্কে হয়েছে, এটা এই শিল্পাচার্য জয়নুল আবিদিন এবং হচ্ছে শিল্পী হাশেম খান এটা কিন্তু তোমার নকশা করেছে, ঠিক আছে, কোবাল্ট ব্লু। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় বা রেসিডেন্ট ইউনিভার্সিটি বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো তোমার পরীক্ষায় আসতে পারে বাংলাদেশের একমাত্র আবাসিক মানে কি, ধরো তাদের এখানে যতটা সিট আছে তারা কিন্তু ততজনকেই আবাসিক বিশ্ববিদ্যালয়, তাদের এখানে যতটা সিট আছে তাদের ততজনকে কিন্তু তারা হচ্ছে কি করে, তোমার হচ্ছে তারা হচ্ছে এডমিট নেয়। অর্থাৎ বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান আমলেই, সেটা হচ্ছে 1970 সালে। 1970 সালে এটা কিন্তু জাহাঙ্গীরনগর জাবিতে আসছে 15-16-তে। সো 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা প্রথম উপাচার্যকে হচ্ছে অধ্যাপক মফিজ উদ্দিন। শিক্ষা মানুষকে কেমন অধিকার, বা শিক্ষা মানুষের কেমন অধিকার, ধরো শিক্ষা একটা মানুষের কেমন অধিকার হইতে পারে, ধরো এটা হচ্ছে বাংলাদেশের বা শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা মানুষের কি অধিকার? মৌলিক অধিকার। তারপর আমরা যদি দেখি বিশ্ব ব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের জন্য যে বিদ্যালয়, এটার নাম কি? অর্থাৎ বিশ্ব ব্যাংক টাকা পয়সা দিচ্ছে, তার অধীনে একটা শিশুদের জন্য একটা বিদ্যালয় পরিচালিত হয়। সেই বিদ্যালয়টার নাম হচ্ছে আনন্দ বিদ্যালয়, আনন্দ স্কুল। আমরা দেখি একটা ছবি, এই যে দেখো, এই যে তাদেরকে দিয়ে বাচ্চাগুলোকে দেখতেছি, তারা হচ্ছে এই যে আনন্দ স্কুল। দেখো কয়ের পর এই যে আনন্দ স্কুল, যেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের অধীনে তারা পরিচালিত হয়। 8 থেকে 14, আমরা যদি 8 থেকে 14 বছর বয়সী যে বাচ্চারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে কি, যারা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, যারা সুবিধা বঞ্চিত অথবা যাদেরকে সুবিধা বঞ্চিত রাখা হয়েছে, সেই ছেলে মেয়েদেরকে জন্য বিশ্ব ব্যাংকে এনজিওদের মাধ্যমে যে আনন্দ স্কুল বা রিচিং আউট অফ স্কুল চিলড্রেন রক প্রজেক্ট হচ্ছে তারা লঞ্চ করে। আচ্ছা, বরিশাল বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা বরিশাল বিশ্ববিদ্যালয় খুবই রিসেন্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি বরিশাল আমাদের প্রাচ্যের ভেনিস, আমাদের যে বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। তো 2011 সালে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং তার প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান। এমিরিটাস প্রফেসরদের মেয়াদ কাল কত বছর? দেখো, এমিরিটাস প্রফেসর কারা? ধরো একজন প্রফেসর যে খুবই মেধাবী, যিনি জাতির যে অগ্রগতিতে অবদান রাখতে পারেন, তাকেই বলা হয় এমিরিটাস অধ্যাপক। এবং তিনি হচ্ছে তার সম্মান জানিয়ে যে তাকে একটা পদবি দেওয়া হয়, সেটা হচ্ছে আজীবন মেয়াদ। তার মেয়াদ কিন্তু কোনো মেয়াদ নাই, আজীবন। কিন্তু বর্তমানে একটা চেঞ্জ আসছে, এটা একটা এমিরিটাস হচ্ছে একটা সম্মানসূচক পদ। হ্যাঁ, ধরো শিক্ষা কার্যক্রমে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট সময়সীমা শেষে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়। অতীতে আজীবন মেয়াদ থাকলেও বর্তমানে বয়স সীমা 76 করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগে আজীবন ছিল, কিন্তু এখন 76, মানে ধরো 76 বছর বয়স পর্যন্ত তুমি থাকতে পারবা, বা চাইলে কিন্তু আজীবনও থাকতে পারো। এটা হচ্ছে ইউনিভার্সিটির উপরে নির্ভর করে। তারপরে দেখো, আমরা যদি দেখি জাতীয় অধ্যাপক কত বছরের জন্য নিয়োগ করা হয়? জাতীয় অধ্যাপক সাধারণত 5 বছরের জন্য নিয়োগ করা হয়। জাতীয় অধ্যাপকও 5 বছরের জন্য নিয়োগ করা হয়। দেখো, জাতীয় অধ্যাপক বাংলাদেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা, যা বাংলাদেশের সরকার কর্তৃক শিক্ষা, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার জন্য দেশের বিশিষ্ট পণ্ডিত শিক্ষাবিদদের প্রদান করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম 1975 সালের 17ই মার্চ জাতীয় অধ্যাপকের 3 জনকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন শিল্পাচার্য জয়নুল আবিদিন, অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং পরিসংখ্যানবিদ কাজী মোতাহের হোসেন। সাধারণত 5 বছর মেয়াদের জন্য জাতীয় অধ্যাপক থাকে। অধ্যাপক আব্দুর রাজ্জাককে, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন কিংবদন্তি অধ্যাপক ছিল। তাকে নিয়ে আহমদ সফর একটা বই আছে, যদ্যপি আমার গুরু। যাই হোক, আর জয়নুল আবেদিনকে চিনি। আর পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন সম্পর্কিত নতুন করে কিছু বলার নাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট এই ইয়াটা, যে জাতীয় অধ্যাপক কয় বছর মেয়াদে দেওয়া হয়।
দেশে কতটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে? দেশে 2টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। একটা হচ্ছে আইইউটি, ইসলামিক ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা আরেকটা হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি, এশিয়ান ওমেন ইউনিভার্সিটি। দেখো দুইটা, একটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি, আর একটা হচ্ছে যেটা গাজীপুর অবস্থা, একটা এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, AUW। সো এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, এটার বর্তমানে মনে উপাচার্য হচ্ছে রুবানা হক। আর যে এইগুলা হচ্ছে তোমার এই দুইটা ইউনিভার্সিটি হচ্ছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বুঝছো? তারপর হচ্ছে বাংলাদেশের পদমর্যাদায় মানক্রমে ভাইস চ্যান্সেলরের স্থান, অর্থাৎ তুমি যে যদি কোনো একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হও, সেক্ষেত্রে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়া মানে তুমি হচ্ছে পদমর্যাদায় তুমি হচ্ছে বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে, যেটার নাম্বার 1 হচ্ছে রাষ্ট্রপতি, 1 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ 1 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতি কিন্তু 1 নম্বরে, এই 1 নম্বরের রাষ্ট্রপতি, আর এটা 17 নম্বর হচ্ছে তোমার উপাচার্য, ভাইস চ্যান্সেলর। চ্যান্সেলর, রাষ্ট্রপতি মানে হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, চ্যান্সেলর অর্থাৎ চ্যান্সেলর মানে কি আচার্য, তিনি হচ্ছে আচার্য, আচার্য তিনি হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য, মানে তার পদাধিকার বলে তিনি আচার্য। আর উপাচার্য হচ্ছে যিনি রাষ্ট্র মানে পুরা ইউনিভার্সিটিকে পরিচালনা করেন, 17তম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম সংক্ষেপে কি বলে? আমি একটু আগে বললাম ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ইউজিসি। সো ইউসিসি না, ইউজিসি, অর্থাৎ ইউজিসি, অপশন বি, অপশন বি হচ্ছে এটা। তারপর হচ্ছে বাংলাদেশে কতটি পাবলিক বিশ্ববিদ্যালয় নাটক, অর্থাৎ কতটি পাবলিক বিশ্ববিদ্যালয় নাটক বিভাগ চালু আছে, অর্থাৎ বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর মধ্যে নাট্যতলা বা নাটক, যে নাট্যকলা বা নাট্যতত্ত্ব বা নাটক নিয়ে কিন্তু পড়াশোনা হয়। সো এই নাট্যকলাকে নিয়ে কোন কোন বিশ্ববিদ্যালয় বা কয়টা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 6টা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ডিপার্টমেন্ট রয়েছে, 6টি বিশ্ববিদ্যালয়। পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয় কোনটি? পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয় যেটি হচ্ছে ঢাকা ফিমেল স্কুল, এটা হচ্ছে অপশন বি। ঢাকা ফিমেল স্কুলটা হচ্ছে সর্বপ্রথম পূর্ব বাংলা একটা বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে হয়, ঢাকা ফিমেল স্কুল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত? জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20 অক্টোবর 2005 সালে। এখন প্রশ্ন হইতে পারে, ভাইয়া জগন্নাথ কলেজ কবে? জগন্নাথ কলেজ অনেক পুরনো একটা কলেজ, কিন্তু এটা কলেজ হিসেবে থাকলেও এটার মধ্যে অনার্স চালু থাকলেও কিন্তু এটার মধ্যে হচ্ছে তোমার এটা কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, জগন্নাথ কলেজ হিসেবে পরিচিত ছিল। কিন্তু 2005 সালে এই যে জগন্নাথ কলেজটাকে এটাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করা হয়, সেই হচ্ছে কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সো 2005 সালের 20 অক্টোবর, এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস যদি বলা হয় কত তারিখ? জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 20 অক্টোবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে কবে? 20 অক্টোবর, এই আর কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 20 অক্টোবর। হ্যাঁ, 20 অক্টোবর তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এই জন্য 20 অক্টোবরকে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। আচ্ছা, তারপরে এটার প্রথম উপাচার্য হচ্ছে AKM সিরাজুল ইসলাম খান, AKM সিরাজুল ইসলাম খান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 2008 সালে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালের 12ই অক্টোবর রংপুরে প্রতিষ্ঠিত হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান এটার প্রথম উপাচার্য ছিলেন। প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের প্রতিষ্ঠান কোনটা? এটা হচ্ছে ন্যাপ, NAP। ন্যাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা যে বাস্তবায়ন করে প্রতিষ্ঠান দায়িত্বে রয়েছে, সরি এটা হচ্ছে DPE, প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করে, এটা হচ্ছে DPE, অর্থাৎ ন্যাপ না, এটা হচ্ছে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে ন্যাপ না, এটা হচ্ছে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা নেপ, একাডেমিটার নাম হচ্ছে নেপ, আর যে বাস্তবায়ন করে সেটা দেখো এখানে নেপ কোনটার নাম? নেপ হচ্ছে বাংলাদেশ প্রাইমারি এডুকেশন একাডেমি। হ্যাঁ, NA ন্যাশনাল প্রাইমারি একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। নেপটা হচ্ছে কি একাডেমি, আর এটা বাস্তবায়ন করে কি DP, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন। আর প্রাইমারি ট্রেনিং হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং হচ্ছে ইনস্টিটিউট PTI, এটার নাম হচ্ছে DPTI হয়েছে, ডিরেক্টর অফ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, DPTI হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এগুলা একটু মনে রাখবো কারণ এগুলো ইম্পর্টেন্ট। তারপরে কবে ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? এটা হচ্ছে 1979 সালে,
1979 সালে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে তোমার হচ্ছে ইয়াতে অবস্থিত, কুষ্টিয়াতে অবস্থিত। আমি একবার গিয়েছিলাম, খুবই সুন্দর মনোরম পরিবেশ, এটা প্রতিষ্ঠিত হয় 1979 সালে। এটা প্রথম হচ্ছে এ.এন.এম মমতাজ উদ্দিন চৌধুরী প্রথম উপাচার্য ছিলেন। আচ্ছা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত সালে যাত্রা শুরু করে? কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2006 সালে যাত্রা শুরু করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2006 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটার প্রথম যে উপাচার্য ছিল অধ্যাপক ডক্টর গোলাম মাওলা। অধ্যাপক ডক্টর গোলাম মাওলা এটার প্রথম উপাচার্য ছিল এবং এটা 2006 সালে প্রতিষ্ঠিত হয়। স্যার পিজে হার্স ইন্টারন্যাশনাল হল কোথায়? দেখো, স্যার পিজে হার্স ইন্টারন্যাশনাল হলটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আমি কয়েকবার গিয়েছি, ওইখানে ভালো আইসক্রিম পাওয়া যায়। সো ঢাকা ইউনিভার্সিটিতে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, সো আমাদের একটা ধারণা ছিল যে এই যে পিজে হার্স ইন্টারন্যাশনাল হলে যে হয়তো কাপল যারা হচ্ছে ধরো বিবাহিত দম্পতি যারা হচ্ছে ধরো ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে, ছাত্র ছাত্রী দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা হয়তো বা পিজে হার্স ইন্টারন্যাশনাল হলে থাকে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। এটা প্রতিষ্ঠিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ বিদেশি, ধরো ভুটান থেকে আসছে, নেপাল থেকে আসছে, অনেক শিক্ষার্থী আসে, কিন্তু আগে আরো অনেক বেশি আসতো, ভুটান, নেপাল, সার্কভুক্ত অনেক দেশগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো, এবং তাদের জন্য একটা ইন্টারন্যাশনাল হলের দরকার হয়, যে হলটার নাম হচ্ছে পিজে হার্স ইন্টারন্যাশনাল হল। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে 1966 সালে এটা হচ্ছে প্রতিষ্ঠা করা হয় হোস্টেল থেকে, এবং 2001 সালে এই হোস্টেলটিকে তোমার হচ্ছে হল নামে রূপান্তরিত করে। এটা একটা হোস্টেল ছিল, এটা হল হয়ে যায় 2001 সালে। খুলনা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? খুলনা বিশ্ববিদ্যালয় 1991 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এটা হচ্ছে গোলাম রহমান প্রথম উপাচার্য ছিলেন, অধ্যাপক ডক্টর গোলাম রহমান। 1991 সালে ডক্টর অফ ফিলোসফি এর সংক্ষিপ্ত রূপ খুবই ইম্পর্টেন্ট। ডক্টর অফ ফিলোসফি হচ্ছে পিএইচডি। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সকল ধরো একটা সাবজেক্টে তুমি হচ্ছে গভীর জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমার কি লাগবে? পিএইচডি করতে হবে। পিএইচডি মানে কি? ডক্টর অফ ফিলোসফি। অর্থাৎ তুমি একটা বিষয় তুমি ধরো বাংলাদেশ সম্পর্কে তো তুমি পড়াশোনা করলে, ধরো তো আমি আইআরএ পড়ছি, আন্তর্জাতিক সম্পর্কে আমি কি পড়ছি? আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশ, পুরা বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কগুলো সম্পর্কে পড়ছি, তাদের যে অবস্থানগুলো সম্পর্কে পড়ছি। এখন আমি অনার্স শেষে আমি মাস্টার্স করছি দক্ষিণ এশিয়া বিষয়ে, দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ান স্টোরি, দক্ষিণ এশিয়া পরিচিতি। এখন এই দক্ষিণ এশিয়ার মধ্যে ধরো আমি পিএইচডি করবো, তাহলে কোনটাই? ধরো দক্ষিণ এশিয়ার একটা দেশ হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশের একটা বিষয় হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে, একটা বড় প্রতিষ্ঠান, প্রথম প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কিভাবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজকে তারা এই কন্ট্রিবিউট করছে, এটার উপর আমি পিএইচডি করলাম। তার মানে আমার গবেষণার এরিয়াটা যত ফোকাসড হবে, আমার বিষয়টা তত পলিশড হবে। আমি যদি পুরা বাংলাদেশ নিয়ে করি, আমার পক্ষে সম্ভব না। আমি যদি একটা নির্দিষ্ট সংখ্যক, একটা সীমিত সংখ্যক ডেটা নিয়ে কাজ করি, আমার জন্য জিনিসটা খুব ইজি হয়ে যায়। পিএইচডি। তারপরে কোনো শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়, এটা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তুমি হচ্ছে মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়, দ্বাদশ শ্রেণী। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা লর্ড মেকলে, একটা লর্ড মেকলের নামে একটা কমিশন ছিল, আমি পড়ে শোনাই তোমাদের। 1813 সালে, কত সালে? 1813 সালে সনদ আইনের মাধ্যমে ভারতের জনগণের শিক্ষার জন্য বরাদ্দকৃত করা হয় 1 লক্ষ টাকা। কিভাবে শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে এ সম্পর্কে লর্ড মেকলে প্রদত্ত মতামত নিম্নগামী পরিশ্রবণ নীতি নামে অভিহিত। এতে ভারতীয় সমাজের মুষ্টিমেয় কিছু ব্যক্তিকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার কথা বলা হয়েছে। মেকলের মতে এমন এক শ্রেণীর লোক যারা হচ্ছে গড়তে হবে, যারা আমাদের দোবাসীর কাজ করবে, তারা হবে এমন এক শ্রেণীর লোক যারা রক্তে ও বর্ণে ভারতীয়, রক্তে আর বর্ণে, ধরো আমার রক্ত এবং বর্ণ কি ভারতীয়, কিন্তু রুচি নীতি বুদ্ধিতে ইংরেজ। তার মানে এটা বুঝছো? বলতেছে যে আমি এমন একটা শিক্ষানীতি গড়ব যারা হচ্ছে ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে, যারা রক্তে এবং বর্ণ, দেখতে হবে ভারতীয়, মানে ধর রক্তে আর বর্ণ ভিতরে ভিতরে ভারতীয় হবে, কিন্তু তার রুচি, তার আচার, তার আচরণ, তার নীতি, তার সব বুদ্ধি সবকিছু হবে ইংরেজদের মতো। নিম্নগামী পরিশ্রম নীতি দেশীয় শিক্ষার ব্যবস্থায় ধ্বংস ডেকে এনেছিল। অর্থাৎ এই যে এই বিষয়টা নিম্নগামী, অর্থাৎ আমি উপর থেকে নিচ, অর্থাৎ তুমি উপর থেকে নির্ধারণ করে দিলে এরকম
যে উপর থেকে এরকম নিম্নগামী পরিশ্রম, যে এই বিষয়টা হচ্ছে এরকম, ধরো এই যে উপর থেকে তুমি নির্ধারণ করে দিছো যে কি শিক্ষাটা কেমন হবে, আস্তে 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 শিক্ষাটার এরকম ভাবে নিচের পর্যায়ে পর্যন্ত ধ্বংস ডেকে আনছে। এটা হচ্ছে পরিশ্রম, নিম্নগামী পরিশ্রম পদ্ধতি। তার মানে বলা যায় যে উপমহাদেশে আমরা যে পড়াশোনাটা করি, ইংরেজরা যে পড়াশোনাটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে বা আমাদেরকে তৈরি করেছে, সেটা হচ্ছে লর্ড মেকলের আমলে তৈরি করা। তারপর হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার শিক্ষা কমিশন, আমরা অলরেডি বলেছি। তারপর হচ্ছে হান্টার শিক্ষা কমিশন। তারপর হচ্ছে নেপ কি? নেপ হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ প্রাইমারি এডুকেশন, ন্যাশনাল মানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। এখানে যারা হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সকল বিষয়ের এখানে হচ্ছে একাডেমিক ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, তারপর হচ্ছে নেপ, এটা অবস্থিত ময়মনসিংহ শহরে নেপ, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর কুদরত-ই খুদা। কুদরত-ই-খুদা একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং তাকে হচ্ছে এই কমিশনের চেয়ারম্যান বলা হয়, বা এই জন্য প্রথম শিক্ষা কমিশনকে বলা হয় ডক্টর কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত 1972 সালে। 1972 সালে। অপশন হচ্ছে, আমরা যদি দেখি 1972 সালে, অপশন হচ্ছে কবে? 1972 সালে, অপশন ডি। অপশন হচ্ছে ডি, অপশন ডি। দেখো, প্রথম শিক্ষা কমিশন কুদরত-ই-খুদা 26 জুলাই 1972। সর্বশেষ শিক্ষা কমিশন মনিরুজ্জামান শিক্ষা কমিশন, যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি 2009 এর নেতৃত্বে প্রধান ছিলেন ডক্টর কবির চৌধুরী। আচ্ছা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যানের পদমর্যাদা কি? অর্থাৎ বিশ্ববিদ্যালয় ইউজিসি এটার যে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে তার প্রধানের নাম হচ্ছে চেয়ারম্যান। সো প্রত্যেক বছর 5 বছরের জন্য একজন চেয়ারম্যান নিয়োগ করা হয়, একজন অধ্যাপককে নিয়োগ করা হয়, এবং তার যে পদমর্যাদা, তার র্যাঙ্ক হচ্ছে সেক্রেটারি লেভেলের। সেক্রেটারি লেভেল কি? অর্থাৎ সচিব পদমর্যাদার। অপশন হচ্ছে সি। তারপর হচ্ছে সচিব পদমর্যাদা। বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের শিক্ষা বিভাগের নায়েম, NAEM, সেটা হচ্ছে নায়েম, ন্যাশনাল একাডেমি ফর, আমরা যদি দেখি যে এডুকেশন ম্যানেজমেন্ট, আমরা যদি দেখি এখানে নায়েম, এটা হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে নায়েম। নায়েমটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান। দেখো, শিক্ষা বিভাগের প্রশিক্ষণে তুমি যত প্রশিক্ষণ নিবা, এই প্রশিক্ষণটা কোথায় হবে? শিক্ষা বিভাগে, এবং এটা সর্বোচ্চ যে স্তরটা, এটার নাম হচ্ছে নায়েম, এবং এই নায়েমই তাদের প্রতিষ্ঠার শিক্ষা তাদের হচ্ছে হয়। আচ্ছা, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কবে? এটা আরিওতে আসছে 2012 সালে। এটা হচ্ছে ডক্টর ইসরাত হোসেন জুবিরি, এবং একটা জুবিরি টাওয়ারও কিন্তু আছে এখানে। তো জুবিরি হলও কিন্তু রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কি রয়েছে? জুবিরি হলও কিন্তু রয়েছে। তো প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসরাত হোসেন জুবিরি। বাংলাদেশের আমরা যদি দেখি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যের নাম কি? তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারী উপাচার্য ছিল ডক্টর ফারজানা ইসলাম, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী উপাচার্য। তার মানে তারপরে চিরাং ইউনিভার্সিটিতে হয়েছিল ডক্টর এই যে শারমিন চৌধুরী, না, শিরিন নামে একজন ছিল, অধ্যাপক শিরিন, তিনি কিন্তু বাংলা ডিপার্টমেন্টের ছিল। সো তিনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল। ডক্টর ফারজানা ইসলাম, তিনি জাহাঙ্গীরনগর। বাংলাদেশের বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বাংলাদেশের সরকারি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 58টি। আমার মতে ধরো এই 58টি বিশ্ববিদ্যালয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, সরকারি। অর্থাৎ আরো আছে, ধরো তুমি যদি ধরো ব্রেক, নর্থ সাউথ, হ্যাঁ, ইস্টার্ন ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, অনেক আছে। সো এগুলো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো তো অনেক খরচ। বাট পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তোমার যে খুবই মানে তোমাকে সীমিত সংখ্যক খরচ দিতে হয়, ভর্তুকির মাধ্যমে চলে আর কি। তারপরে রয়েছে আমরা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1817 সালে। 1817 সালে 20 জানুয়ারি কলকাতা হিন্দু কলেজ নামে একটি স্থাপিত। বর্তমানে কলেজটির নাম প্রেসিডেন্সি কলেজ। এটা অনেকেই জানে না। বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্যার এডওয়ার্ড হাই প্রমুখের প্রচেষ্টায় এই কলেজটি প্রতিষ্ঠিত। তার মানে তোমরা অনেকেই জানো না যে হিন্দু কলেজটা, যেটা আগে হিন্দু কলেজ ছিল, হিন্দু কলেজটা কিন্তু বর্তমানে কি হয়ে গেছে? এটার নাম চেঞ্জ হয়ে গেছে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজ। সো হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। সো এটা যেন মনে থাকে। তারপর প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে, সো প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দায়িত্ব পালন করে ডিপিই। অর্থাৎ আমরা যদি দেখি প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করে 2010 সালে, কিন্তু এই যে
আবার প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে। সো কোনো জায়গায় তোমার ডিপি থাকে, কোনো জায়গায় হচ্ছে নেপ থাকে। সো নেপের কাজটা কি, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের অবস্থান 1978 সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ শহরে সর্বস্তরের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কাজটা করে। 2010 সালে শিক্ষানীতি অনুসারে প্রাথমিক শিক্ষার প্রথম স্তর হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত। সো তোমার যদি পরীক্ষায় অপশন থাকে দুইটা, যে ডিপি না হচ্ছে তোমার যে নেপ হচ্ছে আসলে কি করে, নেপের কাজটা হচ্ছে বাস্তবায়নের আসলে এই শিক্ষানীতিটা যখন এটা হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে বাস্তবায়ন করে, কে করে, নেপ করে, ঠিক আছে। আর ডিপি কাজটা তদারকি করে, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন দেখে হ্যাঁ নেপ কাজটা করতেছে কিনা, এই কাজটাকে তদারকি করে। যদি বলা হয় যে প্রাথমিক শিক্ষা তদারকি এবং নিয়ন্ত্রণ, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ, এগুলা কে করে, ডিপি। আর শুধুমাত্র যদি বলে বাস্তবায়ন করে তাহলে হবে নেপ দিয়ে দিব, শেষ। আচ্ছা, কোন বিখ্যাত বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তোমরা জানো যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা হচ্ছে স্টিফেন হকিংস এর একটা বই। স্টিফেন হকিংস এর সমসাময়িক একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ডক্টর জামাল নজরুল ইসলাম অধ্যাপক। ইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যাপনা করেছেন। অধ্যাপক জামাল নজরুল ইসলাম বিখ্যাত গণিতবিদ, তোমার যদি বলা হয় পদার্থবিদ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, কৃষ্ণ গহ্বর, দ্য ফেট ফার ফিউচার অফ দ্য ইউনিভার্স, এগুলো নিয়ে তিনি কিন্তু কি করেন, তিনি হচ্ছে গবেষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, আমরা পড়েছি, ডক্টর এ আর মল্লিক। তিনি ছিল কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, আমরা জানি। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বঙ্গবন্ধু চেয়ারকে আমরা দেখি, এটা হচ্ছে সনৎ কুমার সাহা। আমরা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের নাম ইফতেখার উদ্দিন চৌধুরী, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অধ্যাপক সনৎ কুমার সাহা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হচ্ছে, তোমরা জানো 5 থেকে 6 জুলাইয়ের মধ্যে হবে, অর্থাৎ অপশন সি 6 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রিসেন্টলি দ্য স্টুডেন্টস অফ বিউপির স্টুডেন্টরা একটা বাংলাদেশের বর্তমান, এই রিসেন্টলি যখন 2021 সালে যখন পরীক্ষা হয়েছে তখন এই প্রশ্নটা আসছে যে তারা একটা কি করেছে, তারা একটা ডিজাইন করেছে। কি ডিজাইন করেছে? জার্সি ডিজাইন করছে। এই জার্সিটা হচ্ছে কিসের জার্সি? এটা হচ্ছে বাংলাদেশ যে ন্যাশনাল ক্রিকেট টিমের জার্সি। তোমাদেরকে দেখায় দুইজন ছেলে, তারা হচ্ছে এই দুইজন হচ্ছে, তারা হচ্ছে তাহমিদ আর হচ্ছে জাওয়াদ। তারা হচ্ছে এই যে মোহাম্মদ সাজিম, জাওয়াদ আর হচ্ছে তাহমিদ, এই তিনজন ছিল, একজন এখানে নাই। তারা এই জার্সিটার কিন্তু ডিজাইন করেছে আর কি, বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিটা। সো ওই বছর কিন্তু পরীক্ষায় তাদেরকে সম্পর্কে প্রশ্ন আসছিল। হোয়েন উইল বাংলাদেশ গ্রাজুয়েটেড ফ্রম এলডিসি, এটা বিউপিতে আসছে। ইংরেজি প্রশ্ন মানে হচ্ছে বিউপি অথবা এমআইএসটি। সো বাংলাদেশ কত সালে, এলডিসি মানে কি, লিস্ট, লিএএসটি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। হ্যাঁ, মানে খুবই মানে ধরো নিম্ন পর্যায়ে বা একদম নিম্ন মধ্য আয়ের দেশ। এটা থেকে বাংলাদেশ 2026 সালে 2026 সালে হচ্ছে 26 সালে এটা থেকে বাংলাদেশ গ্রাজুয়েট করে যাবে, 2026 সাল। দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা কোন পদ্ধতিতে পড়াশোনা করে? তারা হচ্ছে ব্রেইল পদ্ধতি, অর্থাৎ এরকম ডট 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 থাকে, ডট 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 থাকে, ডট 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 থাকে, ধরো এরকম ডট 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 থাকে, তখন তারা এইভাবে হাত দিয়ে স্পর্শ করে এটা বুঝতে পারে যে হ্যাঁ আচ্ছা এটা 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 এরকম করে বুঝতে পারে আর কি, বুঝছো? সেই হচ্ছে বিষয়। এই ব্রেইল হচ্ছে যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী তাদের পড়ার জন্য একটা পদ্ধতি। তোমরা একটা মুভি আছে এরকম, একটা দৃষ্টি প্রতিবন্ধী এবং বুদ্ধি মানে শুনতেও পায় না, দেখতেও পায় না, এইরকম একজন প্রতিবন্ধীর হিস্ট্রি নিয়ে একটা মুভি আছে। এটা হচ্ছে অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জি, ব্ল্যাক একটা মুভি আছে, তোমরা এটা দেখতে পারো। এই মুভিটা দেখলে বুঝতে পারবা যে আসলে আমরা আসলে কতটা প্রিভিলেজড। দেখো, সৃষ্টিকর্তা তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া আমি তো হচ্ছে এই সময়ে অনেক সময় এই যে আপনি এত প্রশ্ন সলভ করে দিচ্ছেন, আসলে আমি মোটিভেশন পাচ্ছি না, আমি পড়াশোনা দেখতে পাচ্ছি না, মানে আমার কাছে খুবই লো ফিল হয়, আমি কি পারবো? দেখো, আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, আল্লাহ তোমাকে শ্রবণ করার শক্তি দিয়েছেন, কিন্তু পৃথিবীর এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা তিনি হচ্ছে দেখার শক্তি দেননি, তাদেরকে শোনার শক্তি দেননি। সো তুমি কিন্তু অনেক বেশি প্রিভিলেজড, তুমি কিন্তু এই পৃথিবীর একজন প্রিভিলেজড মানুষ। সো এই প্রিভিলেজড মানুষ হওয়ার কারণে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করো, ইনশাল্লাহ তোমরা কিন্তু ভবিষ্যতে সেই বিষয়টা অনেক বেশি ভালো করতে পারবা।
তারপর রয়েছে ব্রেল পদ্ধতি। দেখো ব্রেল পদ্ধতি তাদের বা মুখ বধির পদ্ধতিতে পড়া যায় না। দেখো মানে ইশারা দিয়ে পড়াশোনা করে বোঝানো হয় যারা হচ্ছে মুখ বধির, আর যারা হাত দিয়ে স্পর্শ করে সেটা হচ্ছে কি ব্রেল পদ্ধতি। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্তর হচ্ছে তিনটি। আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্তর হচ্ছে তিনটি। একটা হচ্ছে তোমার প্রাথমিক, প্রাথমিক মাধ্যমিক, আর এটা হচ্ছে উচ্চশিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চশিক্ষা, এই হচ্ছে তিনটা স্তর, তিনটি স্তর। প্রাথমিক, এক নম্বর হচ্ছে প্রাথমিক, প্রাথমিক, দুই হচ্ছে মাধ্যমিক, তিন হচ্ছে উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা। উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা, তিনটা স্তর। সো নিচের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রাচীনতম নালন্দা, এই সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় সবচেয়ে প্রাচীনতম একটা বিশ্ববিদ্যালয়। তোমরা জানো নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের এই অঞ্চলে, সেটা সবচেয়ে প্রাচীনতম একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা। তারপরে রয়েছে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়। সো এটা আমরা পড়েছি, এখানে তোমরা চীন থেকে ছাত্র এসে পড়তো, গ্রিস, বেবিলন, সিরিয়া, চীন থেকে তারা এখানে এসে পড়তো। তারপরে তোমাদের দেখো ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম কোন বিশ্ববিদ্যালয়? এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়েছিল। ব্রিটেনের প্রথম যে তোমার হচ্ছে পাবলিক মিউজিয়াম, এটা কি ছিল? দেখো ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। এটি বিশ্বের প্রাচীনতম জাদুঘর। এটি ইংল্যান্ডের বেওমেন্ট স্ট্রিটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 1677 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়, 1683 সালে সমাপ্ত হয়। এটির প্রতিষ্ঠাতা এলিয়ান অ্যাশমোল মিউজিয়ামটিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টিকে প্রদান করেন। এটা প্রতিষ্ঠাতা একজন ছিল যে এলিয়াস অ্যাশমোল, তিনি হচ্ছে এই মিউজিয়ামটাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছে, তোমরা এটা আমি প্রতিষ্ঠা করলাম, তোমরা এটা পরিচালনা করবে, তোমাদেরকে দিয়ে দিলাম আর কি। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত মানে কি? এমপিও। ধরো অনেকেই তোমরা দেখবা যে তোমরা হচ্ছে গ্রামে অনেক, আমি যেমন একটা বিদ্যালয়ে পড়তাম যে আমাদের এলাকার, সো প্রত্যেকটা বেসরকারি যে বিদ্যালয় তাদের যে শিক্ষকদের যে বেতন হয় মান্থলি পেমেন্ট অর্ডার, এটাকে বলে এমপিও ভুক্ত মান্থলি পে অর্ডার। অর্থাৎ মান্থলি পে অর্ডার যেটা হচ্ছে, এটাই হচ্ছে তোমার কি, যে আমার বি, অপশন বি। তাই প্রতি মাসে তাদেরকে একটা বেতন দেওয়া হয়, সেটা হচ্ছে এমপিও ভুক্ত যে প্রতিষ্ঠান। আচ্ছা, মান্থলি পে অর্ডার। দেখো এমপিও ভুক্ত মানে মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বেতন ভাতা বাবদ সরকার যে অর্থ প্রদান করে তাদেরকে মান্থলি পে অর্ডার এমপিও বলা হয়। ঠিক আছে, দেখো তারপর ইউজিসি কি? ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এটা হচ্ছে অপশন এ, অপশন এ। তারপর রয়েছে হু ইজ দ্য ভিসি অফ বিউপি? বিউপির বর্তমানে হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম সরি, মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। আচ্ছা, তারপর আমরা যদি দেখি শওকত ওসমান কোন পেশায় নিযুক্ত ছিলেন? শওকত ওসমান জানো একজন বিখ্যাত লেখক। সো এই বিখ্যাত লেখক তিনি কিন্তু ঢাকা কলেজে শিক্ষকতা করতেন। সো তার কিন্তু ধরো তার ক্লাসে তিনি খুব যে ভালো পড়াইতে পারতেন বিষয়টা এরকম না, তিনি পড়ানোতে এত বেশি পটু ছিলেন না। তো কিছু ছাত্র একদিন হচ্ছে ধরো এই শওকত ওসমানের ক্লাস নিয়ে অভিযোগ করতে প্রিন্সিপালের কাছে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যক্ষ ছিলেন তার কাছে গেলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তখন মোস্ট প্রবাবলি জালাউদ্দিন আহমেদ ছিলেন। তো উনি বললেন, তো শিক্ষার্থীরা গিয়ে বললো যে স্যার কি হয়েছে? স্যার সমস্যা হয়েছে, একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসলাম। তো উনি বললেন ছবি নিয়ে জানতেন কি হয়েছে বলো। তো বললেন স্যার আমরা শওকত ওসমান স্যারের পড়াশোনা বুঝি না। তিনি তাদেরকে একদম ধমকায়া বললেন যে দেখো শওকত ওসমান, তোমাদের সাত কপালের ভাগ্য যে তোমরা শওকত ওসমান মতো স্যারকে তোমরা পেয়েছো। কারণ উনি ঢাকা কলেজের, ওনাকে আমরা পড়ানোর জন্য রাখি না, ওনাকে রাখছি আমরা সৌন্দর্য বর্ধনের জন্য। অর্থাৎ ঢাকা কলেজেরই একজন শিক্ষক হিসেবে শওকত ওসমান আছে। তো এটাই হচ্ছে একটা অন্যতম বিষয়, তাই না? তো দেখো সবাই যারা সাহিত্যিক লেখক তাদের সবাই যে পড়াইতে পারে বিষয়টা এরকম না, বাট তিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন আর কি। এবং তিনি খুব যে ভালো শিক্ষক ছিলেন তেমন না, বাট খুব ভালো লেখক ছিলেন। তো এই বিষয়টা মানে তিনি একজন শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন আর কি। তার নাম ছিল শেখ আজিজুর রহমান। শেখ আজিজুর রহমান, তিনি পরবর্তীতে ঢাকা কলেজে অধ্যাপনা করতেন। ঠিক আছে, এই যে দেখো। তারপরে বাংলাদেশের সর্বশেষ জাতীয় শিক্ষানীতি ছিল 2010 সালে সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়। তাহলে জাতীয় শিক্ষানীতি সর্বশেষ প্রণীত 2010 সালে। এটার যে অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে এটা কিন্তু প্রণীত হয়েছিল। এই কমিটির প্রধান ছিল। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ জাগানো।
তোমার ভিতরে মূল্যবোধ, তুমি ভালো কোনটা খারাপ কোনটা, ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে শিখবা। এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। অর্থাৎ তুমি টাকা পয়সা ইনকাম করবে এরকম না, তোমার শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যে ভাই এটা ভালো এটা খারাপ, ভালোকে ভালো বলবো খারাপকে ভালো বলবো, কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো। এই যে মূল্যবোধ, ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা পার্থক্য করতে পারে হচ্ছে শিক্ষার প্রথম কাজ। ব্যক্তির মানবীয়, ব্যক্তির গুণাবলী যথার্থ বিকাশ সাধন। অর্থাৎ তোমার মধ্যে অনেক গুণাবলী আছে, ধরো তুমি যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়লা, তোমার মধ্যে অনেক গুণ, লিডারশিপ থাকতে পারে তোমার মধ্যে, অনেক ধরো কম্পিটিটিভনেস থাকতে পারে তোমার মধ্যে, ভালো যে গুণাবলী আছে তোমার মধ্যে, গবেষক হওয়ার একটা মনোবৃত্তি থাকতে পারে। এই যে বিশ্লেষণী মনোভাবগুলো তোমার মধ্যে জাগিয়ে তোলার নামই হচ্ছে শিক্ষা। তোমার সেই কাজটাই করে কিন্তু শিক্ষা। অপশন হচ্ছে বি। তারপর হচ্ছে ইতিহাসের উৎস নয়, এটা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আসছিল 2017 সালে। দেখো ইতিহাসের উৎস নয় কোনটা, দেখো মুদ্রা অবশ্যই উৎস, দলিল উৎস, শিলালিপি উৎস, উৎস নয় হচ্ছে পাঠ্য বই। কেন? এই যে পাঠ্য বই পড়ে কিন্তু তুমি কিন্তু ইতিহাসের উৎস না এটা। ইতিহাসের, আমরা ইতিহাস জানি কিভাবে, জানি হচ্ছে ইতিহাস সম্পর্কে জানি হচ্ছে পাঠ্য বই পাঠ করে, তাই না? কিন্তু এই পাঠ্য বইয়ে তো আর ইতিহাস থাকে না। ধরো ইতিহাসটা কোথাও না কোথাও, ধরো পাঠ্য বইটা তো তুমি যে পড়তেছোই, পড়ার মধ্যে কিন্তু ইতিহাসটা না। ইতিহাসটা কিন্তু ধরো আগের যে শিলালিপি, ধরো সম্রাট অশোকের শিলালিপিতে ইতিহাস আছে, একটা দলিল, ধরো 200 বছর আগের একটা দলিল ইংরেজরা স্বাক্ষর করেছে, এটাই আছে, মুদ্রাতে আছে ইতিহাস। বাট তুমি যে পাঠ্য বই পড়তেছো এটার মধ্যে ইতিহাস নাই। এটা হচ্ছে ইতিহাস আমরা জানি পাঠ্য বইয়ের মাধ্যমে, বাট এই ইতিহাসগুলো আসছে কোত্থেকে? আসছে হচ্ছে মুদ্রা, দলিল এবং শিলালিপির মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তো আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার ছোট ভাই এখানে পড়ে, অনেক বড়, 2100 একর বলা হয়, অনেক বড় ইউনিভার্সিটি। পাহাড়, এখানে তোমার অনেক কিছু আছে, পাহাড় আছে তোমার, এখানে হচ্ছে তোমার ঝর্ণা আছে, তোমার মাঠ আছে, অনেক বড় মাঠ। সো এই যে সবচেয়ে বড় আয়তনের দিক থেকে বৃহৎ ইউনিভার্সিটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপর আমরা যদি দেখি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়স সীমা কত, আমরা যদি 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত আমরা প্রাথমিক শিক্ষার আমরা জানি এটা হচ্ছে সময়সীমা। এবং বাধ্যতা 1990 সালে এটা হচ্ছে আইন করা হয় যে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। তখন ধরো আইনটা যখন করা হয়েছে তখন আইনটা পাশ হয়েছে, আইনটা পাশ হওয়ার পরে এই আইনটা পাশ হয়েছে 1990 সালে, ঠিক আছে? 1990 সালে আইন, এই কার্যক্রম শুরু হয় 1991 সালে কার্যক্রম। আর এটা হচ্ছে ধরো সারা দেশে, ধর দেশব্যাপী, তখন 1991 সালে বা 92 সালে, 91-92 দিকে যখন হচ্ছে তোমার এটা হচ্ছে খুব অল্প কয়েকটা উপজেলা, প্রায় 28টা মনে উপজেলার মধ্যে চালু হয়। 1993 সালে সারা দেশে, সারা দেশে চালু হয়, সারা দেশে এটা চালু হয়, সারা দেশে, সারা দেশে এটা চালু হয়, ঠিক আছে? 1991 সালে তোমার হচ্ছে এটা আইন পাস হয়, সরি 1990 সালে আইনটা পাস হয়, আইন পাস 1990, আইন পাস হয়েছে 1990, ঠিক আছে? আর 1993 সালে সারা দেশে এটা চালু হয়। বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কে? এই যে বাংলার মুসলমান যারা ছিল আধুনিক শিক্ষা এখানে প্রত্যেকেই করছে, তার মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেন হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান তিনি, তারপরে এই যে তিনি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান, তিনি হচ্ছে মুসলিম শিক্ষার ক্ষেত্রে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেন। আবার আরেকটা বিষয়, এইখানে কিন্তু সবাই লিটারালি, যে নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, নওয়াব আব্দুল লতিফ, এখানে স্যার সৈয়দ আহমদ, সবগুলোই সবাই কিন্তু এখানে শিক্ষার মধ্যে পালন করে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা একটা ভুল আছে যে কে বেশি, যে বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা, কিন্তু এরকম প্রশ্ন ভুল থাকলে কিন্তু তোমাদেরকে ধরো নম্বর সবাইকে দেওয়া হয়। সো এটা নিয়ে টেনশন করে কিছু নাই, যে এখানে উত্তর হিসেবে স্যার সৈয়দ আহমদ খান দেওয়া হয়েছে, বাট এটা নওয়াব আব্দুল লতিফ, তিনি মোহাম্মডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করছেন, তারপরে হচ্ছে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ করছেন। তো সেক্ষেত্রে মানে নওয়াব আব্দুল লতিফকে বলা হয় স্যার আব্দুল, মানে আবার যে স্যার নওয়াব স্যার সলিমুল্লাহ, তিনিও কিন্তু যে এই অঞ্চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন। সো যেহেতু যদি এইরকম অপশন হয় সেক্ষেত্রে আমরা কি করবো, যে 4টাই রাইট হয়, যদি আমার দাগাইতে হয় তাহলে আমি কি করবো, আমি আগেও বলেছি 4টাই রাইট হলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন এ দাগাবা, সবসময় এটা বাদ দিয়ে অপশন এ দাগাবা। 4টাই রাইট হয়, অপশন এ রাইট। হ্যাঁ, অপশন এ হচ্ছে, যদি 2টা উত্তর থাকে অপশন এটা দাগাবে। তার মানে আমরা যদি দেখি নওয়াব আব্দুল লতিফ, উত্তরটা তুমি দাগাইতে পারো, নওয়াব আব্দুল লতিফ দাগাইতে পারো, ঠিক আছে? 4টা রাইট হলে একটা, প্রথম যেটা উত্তর এটা আমাদের দাগাবা।
বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত? বাংলাদেশের সাক্ষরতা হচ্ছে বি 76.4%। বাংলাদেশের সাক্ষরতার হার 76, এটা হচ্ছে 2023 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, 2023 সালে যে সমীক্ষা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পারমিটেড ইন ইউনিভার্সিটি, এই ইফটিজিং তো অ্যালাউড না, রেগিংও অ্যালাউড না, সেক্সুয়াল কোনোটাই অ্যালাউড না। তারপরে হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড কবে তৈরি হয়? উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড মানে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড মানে উপানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে ধরো নন ফর্মাল, অর্থাৎ অনেক দেখো না অনেক নন ফর্মাল এডুকেশন হয়। নন ফর্মালটা কিরকম? ধরো তুমি গ্রামে বয়স্কদের পড়াশোনা করাবা, অথবা তুমি ধরো এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে তুমি পড়াইলা, তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে? তো সেক্ষেত্রে তোমাকে ধারণা রাখতে হবে যে তারা যেন প্রপার শিক্ষাটা পায়। ধরো তুমি রাস্তার যারা হচ্ছে পথশিশু নিয়ে কাজ করলা, এটা কিন্তু তাদেরকে তুমি এমন যে তাদেরকে তুমি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা পড়াইতে পারবে না। তাদেরকে যেটা করতে হবে, তোমাকে বেসিক নলেজ, স্বাক্ষর জ্ঞান যেন থাকে, সে যেন পড়তে পারে, সে যেন লিখতে পারে, এই বেসিক নলেজটা যেন তাকে দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন বা উপানুষ্ঠানিক। সো এই একটা বোর্ড গঠন হয়েছে। বোর্ডটা কত সালে গঠন হয়? 23 আগস্ট 2016 সালে এই বোর্ডটা গঠিত হয়েছে। আচ্ছা, বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা, দেখো আমি তোমাকে আগেই বলছি নওয়াব আব্দুল সৈয়দ আমির আলী চারটাই রাইট। চারটার মধ্যে তোমার সবচেয়ে বেশি রাইট হচ্ছে নওয়াব, যেহেতু প্রথম উত্তরটা তোমাদের উত্তর হিসেবে নিতে হবে আর চারটাই রাইট। তারপর হচ্ছে বর্তমানে কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক? এটা হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত। অপশন হচ্ছে বি, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা একদম বাধ্যতামূলক। সো সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তারপর হচ্ছে আমরা যদি দেখি অষ্টম শ্রেণী, তারপর বাংলাদেশের পদার্থবিজ্ঞান ডক্টর জাহিদ হাসান। ডক্টর জাহিদ হাসানের বিখ্যাত বিজ্ঞানী, তিনি হচ্ছে যে প্রিন্সটন ইউনিভার্সিটিতে হচ্ছে তিনি কাজ করেন তখন 2015 সালে। বর্তমানে হয়তো চেঞ্জ হয়েছে, বর্তমানে ইয়েলে যেতে পারেন তিনি। তারপরে প্রিন্সটন ইউনিভার্সিটি কাজ করতেন তখন। তিনি হচ্ছে অধরা কণা নিয়ে কাজ করেন। পরীক্ষা আসতে পারে অধরা কণা নিয়ে কোন বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন? তিনি হচ্ছে অধরা কণা, যেটা হচ্ছে প্রিন্সটন ইউনিভার্সিটি, ডক্টর জাহিদ হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1953 সালে। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে। এবং প্রথম উপাচার্য জুবেরি সাহেব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে কোন জায়গায় প্রতিষ্ঠিত? অ্যাবসলিউটলি রাজশাহী বিশ্ববিদ্যালয় যে নীলকুঠি ছিল, বড়কুঠি, হ্যাঁ, 1953 সালে বড়কুঠি নামক স্থানে প্রতিষ্ঠিত হয়। এটা একটা বড়কুঠি ছিল, নীলকরদের একটা জায়গা ছিল, ইংরেজরা নীল চাষ করে, এখানে বড়কুঠি ছিল তাদের, ওইখানে এটা প্রতিষ্ঠিত করা হয় আর কি। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান বিভাগ সংখ্যাটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2015 আসছিল, এরা মোস্ট প্রবাবলি 5টি বিভাগ রয়েছে চারুকলা অনুষদে। তারপরে রয়েছে কত সালে মাধ্যমিক পরীক্ষায় ফলাফল প্রকাশ, গ্রেডিং, অর্থাৎ তোমরা যে বর্তমানে ভাই আমি কত পাইছি, জিপিএ 5 বললো, এই যে জিপিএ 5, এই জিপিএ মানে গ্রেডিং পয়েন্ট এভারেজ, এটা কিন্তু 2001 সালের আগে ছিল না। তখন কি ছিল? 2001 সালের আগে ছিল হচ্ছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তো জিপিএ হচ্ছে 2001 সাল থেকে চালু করা হয়। বাংলাদেশের পরমাণু গবেষণা ইনস্টিটিউট কোথায়? এটা হচ্ছে পরমাণু গবেষণা ইনস্টিটিউট, অপশন হচ্ছে বি, সেটা হচ্ছে ময়মনসিংহে। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশ সরকার কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? সেটা হচ্ছে শাহজাদপুর, সিরাজগঞ্জে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ রবীন্দ্রনাথের স্মরণে এটা গবেষণা করে এখানে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উদ্যোগ নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস কবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে আমাদের 1953 সালের 6 জুলাই। 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছে 6 জুলাই, সেজন্য 6 জুলাই এটা হবে উত্তরে আর কি। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কার নেতৃত্বে হয়? 2010 সালে আমরা বলেছি, সেটা হচ্ছে অধ্যাপক কবির চৌধুরী। তার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমার বাসার পাশেই। তো কবির চৌধুরীর নেতৃত্বে হয়। কবির চৌধুরী অনুবাদকও ছিলেন। আচ্ছা, জাতীয় অধ্যাপক ছিল। পত্রিকা পড়ে শেখা, টেলিভিশন দেখে শেখা, অন্যকে অনুসরণ করে শেখা, বিভিন্ন স্থানে ভ্রমণ করে শিক্ষার হচ্ছে শিক্ষার আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক? এটা হচ্ছে অনানুষ্ঠানিক পদ্ধতি। আনুষ্ঠানিক না মানে উপানুষ্ঠানিক না, এটা হচ্ছে অনানুষ্ঠানিক। তুমি যে পত্রিকা পড়ে যেটা শিখবা, অবশ্যই তোমাকে পত্রিকা পড়তে হবে শিখতে হলে। টেলিভিশন দেখে শেখা যায়, অন্যকে অনুসরণ করে তুমি শিখতে পারবা, বিভিন্ন স্থানে ভ্রমণ করে শিখতে পারবা। এই শিক্ষার যে অংশগুলো, এটা হচ্ছে অনানুষ্ঠানিক, এটা কোনো আনুষ্ঠানিক ওয়ে না, তুমি নিজের উদ্যোগে পড়তেছো, এটা হচ্ছে অনানুষ্ঠানিক ওয়ে। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস কবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে মোস্ট প্রবাবলি 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারি হচ্ছে 1971 সালে 12ই জানুয়ারি যাত্রা শুরু হয়। সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 12ই জানুয়ারিতে প্রতিষ্ঠিত মানে দিবস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? অধ্যাপক মফিজ উদ্দিন, বি, অপশন হচ্ছে বি, অধ্যাপক মফিজ উদ্দিন। তারপর হচ্ছে বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো, অর্থাৎ বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর নাম হচ্ছে বেনবেস, যেটা নীলক্ষেত মোড়ে এটা সদর দপ্তর অবস্থিত, বেনবেস।
বাংলাদেশ, যে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন স্টাডিজ, অর্থাৎ শিক্ষা নিয়ে যত তথ্য এবং পরিসংখ্যান রয়েছে, এই পরিসংখ্যান এবং যে তোমার শিক্ষা নিয়ে যে তথ্যগুলো রয়েছে সেটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে বেনবেস, এটা না বলা সংক্ষেপে বলা বেনবেস। তারপর হচ্ছে যে ভাষা থেকে এডুকেশন শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে, এডুকেশন শব্দটি হচ্ছে এডুকেশো শব্দ থেকে আসছে লাতিন ভাষার, বাংলায় মানে ইংরেজি এডুকেশন। জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে প্রাথমিক শিক্ষা যে ক্লাস পর্যন্ত হবে, অষ্টম শ্রেণী পর্যন্ত হবে, প্রাথমিক শিক্ষা হবে, সেটা হচ্ছে 2010-এর শিক্ষানীতি অনুসারে। তারপরে হচ্ছে সমুদ্রবিদ্যা ইনস্টিটিউট, এটা হচ্ছে চিটাগং বিশ্ববিদ্যালয় অবস্থিত, সমুদ্রের কাছাকাছি, এবং সমুদ্রবিদ্যা ইনস্টিটিউট আমি গিয়েছিলাম চিটাগং ইউনিভার্সিটি, এত সুন্দরভাবে তোমার ফুটায় তোলা হয়েছে, তুমি দেখলে খুব অবাক হয়ে যাবা। কারণ হচ্ছে যে এই যে একটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে, যে এই যে তোমার অনেকগুলো মানে সমুদ্রের কাছাকাছি একটা ইনস্টিটিউট, তারা কেন করতেছে? কারণ বাংলাদেশ বর্তমানে তোমার হচ্ছে এমন একটা জায়গায় ফোকাস করতেছে, সেটা হচ্ছে যে ব্লু ইকোনমিতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগ, আর্কিওলজি ডিপার্টমেন্ট, তোমরা জানো যে ওয়ারী বটশিলা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় খনন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং এটা হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, আর্কিওলজি ডিপার্টমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ কতটি ছিল? 3টা ছিল, কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। কলা, বিজ্ঞান ও আইন অনুষদ, এই 3টে অনুষদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদে আর কি। 12টি বিভাগ, 3টা অনুষদ, 12টা বিভাগ, 887 জন হচ্ছে 47 জন হচ্ছে ছাত্রছাত্রী, এবং আনুমানিক 60 জন মনে হয় শিক্ষক নিয়ে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে আর কি 1921 সালের 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নওয়াব আলী চৌধুরী। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল বড় বড় মিটিং যে জায়গায় হয় সিনেটে, এই সিনেট ভবনের নাম হচ্ছে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। হ্যাঁ, সো 1912 সালে 31 জানুয়ারি তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহ নেতৃত্বে ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, এই ওনার অবদান বেশি। আচ্ছা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52তম যে সমাবর্তন রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52তম সমাবর্তনে তোমার হচ্ছে আমরা দেখি যে কে ছিলেন, আমরা যদি দেখি বক্তা ছিলেন তোমার হচ্ছে যে এই যে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তাকাকি কাজিতা, উনি একজন জাপানের হচ্ছে একজন বিখ্যাত যে টোকিও ইউনিভার্সিটি নোবেলজয়ী একজন পদার্থবিজ্ঞান নোবেলজয়ী একজন যে কসমিক রিসার্চার ইনস্টিটিউট প্রতিষ্ঠালক অধ্যাপক ডক্টর তাকাকি কাজিতা, উনি ছিলেন 52তম সমাবর্তনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52তম সমাবর্তনের যে সমাবর্তন বক্তা। আমি তো ওনাকে সামনে থেকে দেখেছি, আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করেছিলাম, সমাবর্তন ডিউটিটা আমার আর হচ্ছে গার্ড পড়েছিল, আমি ছিলাম, আমার সামনে দিয়ে উনি গেলেন, সামনে গিয়ে স্পিচ দিলেন। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তোমরা চাইলে এগুলো যখন ইউনিভার্সিটি ভর্তি হবা তখন তোমরা এগুলো করতে পারবা। তারপরে রয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল কোন বছর নির্মিত হয়? সলিমুল্লাহ মুসলিম হল নির্মিত হয় 1921 সালে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন হল ছিল 3টা, সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা হল যেটা বর্তমানে শহীদুল্লাহ হল, হ্যাঁ, জগন্নাথ হল, এই 3টা হল মুসলিমদের জন্য ছিল। আর মুসলিম হলটি মূলত সচিবালয় হাউজের প্রথম তলায় ছিল। হ্যাঁ, হলের প্রথম প্রভোস্ট ছিলেন স্যার A.F. রহমান। 1921 সালে বাংলার তৎকালীন গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন নবাব সলিমুল্লাহর নাম অনুসারে বর্তমান সলিমুল্লাহ হল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1931 সালে এটার উদ্বোধন করা হয়। ঠিক আছে, আগে কিন্তু সলিমুল্লাহ হল এরকম ছিল না, এটার একটা উদ্বোধন করা হয়েছে, পরে এটার নামটা চেঞ্জ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছিল মুসলিম হল, জগন্নাথ হল, আর হচ্ছে তোমার জগন্নাথ হল ছিল না, মুসলিম হল, ঢাকা হল আর জগন্নাথ হল। মুসলিম হলের নাম হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, আর ঢাকা হলের নাম ডক্টর শহীদুল্লাহ হল, আর বর্তমানে যে জগন্নাথ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন প্রাক্তন উপাচার্য ভারতের এক রাষ্ট্রপতির ভাই ছিলেন? হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতি হল জাকির হোসেন, জাকির হোসেনের ভাই ছিলেন ডক্টর মাহমুদ হাসান, তিনি ছিলেন একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে, ডক্টর মাহমুদ হাসান। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বুদ্ধদেব বসু, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বুদ্ধদেব বসু না, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ সত্যেন বোস, তাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, তিনি একজন বিশ্বের বিখ্যাত যিনি এই সত্যেন বোসের নাম অনুসারে কিন্তু বোস একটা কণা আছে, বোস কণা নামে একটা কণা কিন্তু আছে, যেটার উপর গবেষণা করে অনেক যারা মানুষ আছে তারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সত্যেন্দ্রনাথ বসু।
আচ্ছা, সত্যেন্দ্রনাথ বসু। সো তার অমরত্বে যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না। হ্যাঁ, আর বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র ছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তারপর যশোদন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1921 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের কত সালে ডিডি ডিগ্রি দেওয়া হয়? 1974 সালে তাকে কিন্তু ডক্টর ডিলিট ডিগ্রিটা দেওয়া হয়, তাকে দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে ডিলিট ডিগ্রিটা দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত কত সালে? 1923 সালে। প্রতিষ্ঠা 2 বছরের পরেই কিন্তু প্রথম সমাবর্তন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি কোন ইংরেজ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? এটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা যদি দেখি যে লর্ড হার্ডিঞ্জের পরবর্তীতে আমরা যদি দেখবো এখানে যে লর্ড হার্ডিঞ্জ তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন হচ্ছে, আমরা একটু আগে বললাম যে সত্যেন বোস। সত্যেন বোস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই যে বুদ্ধদেব বসু। তিনি হচ্ছে বুদ্ধদেব বসু একজন বিখ্যাত লেখক এবং হচ্ছে সাহিত্যিক ছিলেন। তিনি হচ্ছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হ্যাঁ, বুদ্ধদেব বসু। মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় অবস্থিত? মুক্তি ও গণতন্ত্র তোরণ হচ্ছে নির্মিত হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ নির্মিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক তিনি ছিলেন চারুকলা ইনস্টিটিউটের স্থপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম গবেষণা মানে পৃথিবীর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম গবেষণা হয়, মেলা হয় 2022 সালে। এই মেলায় আমি উপস্থিত ছিলাম, একটা ইতিহাসের সাক্ষী। তো যাই হোক, তখন এই মেলাটা যখন হচ্ছিল তখন এই কলা অনুষদের ডিন বলতেছিল যে এটা থেকে কিন্তু একটা প্রশ্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষার জন্য একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছে। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর ছিলেন মুসলিম ভাইস স্যার এ.এফ রহমান। তার নামে একটা হল রয়েছে, স্যার এফ রহমান হল। সো তার নামে একটা হল রয়েছে। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিলেন এর মধ্যে সদস্য নওয়াব আলী চৌধুরী, আমরা একটু আগে বলেছিলাম নওয়াব আলী চৌধুরী। 1921 সালে কতটি অনুষদ? 3টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে, 12টি বিভাগ, 3টি অনুষদ নিয়ে যাত্রা শুরু হয়। ঢাকা ইউনিভার্সিটি অথরিটি কারেক্টেড দ্য হিস্টোরিক রং অফ এক্সপেলিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের কারণে কিন্তু তাকে কি করা হয়, যে বহিষ্কার করা হয়েছিল 1948 সালের দিকে। পরবর্তী 2010 সালে তার বহিষ্কার আদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তুলে নেয়। আচ্ছা, তারপর হু ইজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এখানের মধ্যে বলতেছে লীলা নাগ। লীলা নাগ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা মানে নারী শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থীর নাম হচ্ছে লীলা নাগ। হ্যাঁ, লীলা নাগ। তারপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করে? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জন্মশতবর্ষ উপলক্ষে আমরা দেখি যে মানে 100 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছরের মানে যে জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছিল। আচ্ছা, 7ই মার্চ ভবন কোথায় অবস্থিত? 7ই মার্চ ভবন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া হলে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে এখানে আছে যে 7ই মার্চ ভবন হচ্ছে রোকেয়া হল। বেগম রোকেয়ার একটা ভাস্কর্য আছে রোকেয়া হলে। শান্তির পায়রা টিএসসিতে অবস্থিত। মা ও শিশু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। তারপর হচ্ছে মধুস্মৃতি, এটা হচ্ছে তোমার মধুর ক্যান্টিনে। কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদের এখানে। রাজু ভাস্কর্য টিএসসিতে সন্ত্রাস বিরোধী। তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, এখানে হচ্ছে ফোলার রোডে। সো এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবো, এগুলো থেকে প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভাস্কর্য থেকে অবশ্যই প্রশ্ন আসে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান স্যার। হ্যাঁ, অধ্যাপক আনিসুজ্জামান স্যার। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান। স্যার এ.এফ রহমান তিনি ছিলেন প্রথম যে বাঙালি উপাচার্য। সো এখানে দেখো প্রথম উপাচার্য হচ্ছে পি.জে হার্স, প্রথম মুসলিম এবং উপমহাদেশের এবং বাঙালি উপাচার্য স্যার এফ রহমান। ছাত্রী ছিলেন লীলা নাগ। প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন নেসা। ডিলিট লাভকারী প্রথম হরপ্রসাদ শাস্ত্রী। সমাবর্তন 1923 সালে। স্বাধীনতার পর সমাবর্তন 1999 সালে, কিন্তু এর আগে হওয়ার কথা ছিল 1975 সালে। কিন্তু যেদিন সমাবর্তন হবে ওই দিনই বঙ্গবন্ধু 15 আগস্টে উনি মারা যান। তারপর আর হয় না। জাকসুর প্রথম নির্বাচন হচ্ছে 1924 সালে। যে প্রতিষ্ঠান 2011 সালে শিক্ষায় স্বাধীনতা লাভ করে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনের সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স দেওয়া হয় কাকে? বাংলাদেশি একজন যিনি কানাডাতে অধ্যাপনা করেন, ডক্টর অমিত চাকমাকে কিন্তু ডক্টর অফ সায়েন্স উপাধি দেওয়া হয়। তারপর হচ্ছে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম ছিটমহলকারীদের জন্য কোটা ব্যবস্থা সংগ্রহ করেন? সেটা হচ্ছে কোটা ব্যবস্থা প্রচলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? এখানে হচ্ছে আমরা পড়েছি একবার বুদ্ধদেব বসু। কিছু কোশ্চেন রিপিট আসছে, মানে কয়েকবার আসছে, কয়েকটা ইউনিভার্সিটির জন্য রাখা হয়েছে, কত গুরুত্বপূর্ণ। তারপরে মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় অবস্থিত? সেটা আমি একটু আগে বলছি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের একটু তোরণের ছবিটা একটু দেখাই, দেখো এই হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ। এটা একদম ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত রোডটা ঢুকতেই তোমার হচ্ছে এই তোরণটা পড়বে নীলক্ষেত মোড়ে। তো এইটা কেন 2015 সালে এটা প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নির্মিত হয়েছে, এবং এই তোরণটা কিন্তু দেখো অনেক সুন্দর, তাই না? এই তোরণটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মুক্তির পথে থাকে, গণতন্ত্রের পথে থাকে। যতবার দেশ মানে হারিয়েছে পথ, ততবার পথ ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই পথ হারাবে না ততদিন দেশ, যতদিন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই যে বিষয়টা যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জাতিকে, যে সময় জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে তার পথ দেখিয়েছে, জাতিকে একদম একটা দিশা দেখিয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কিন্তু গণতন্ত্র ও মুক্তি ও গণতন্ত্র তোরণটা অবস্থিত। তো তোমাদেরকে বলবো, যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, ইনশাল্লাহ একদম নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। অর্থাৎ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লা, একটা ভালো সাবজেক্টে পড়লা, অবশ্যই তুমি সেটা ডিজার্ভ করো। এবং তুমি, হ্যাঁ আমি তোমাকেই বলছি, তুমি কিন্তু পারবা, তোমার মধ্যে সে অমিত সম্ভাবনা রয়েছে। তো আশা করি তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমরা যেন আমাদের এই কি ধারাবাহিকতায় তোমরা যে ক্লাসগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা বাসায় বসে সেই প্রশ্নগুলো দেখবা এবং খেয়াল রাখবে যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। প্রথমত প্রশ্ন আসে যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবস্থান, প্রতিষ্ঠাকাল, এগুলো থেকে আসছে। বিভিন্ন শিক্ষা কমিশন থেকে আসছে। তারপর তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাস্কর্য সম্পর্কে আসছে। সো বিভিন্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে আসছে। সো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে। সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।